হচ্ছে একটা অ্যামাজন প্ল্যাটফর্ম নিয়ে একটা আচ্ছা, ছোটখাটো কাজ করতাম যাই হোক আর কি। তাহলে অ্যামাজনে চাকরি ছেড়ে এমন কি ব্যবসা শুরু করলেন যা আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছেন? কি করছে না করছে আবার অনেক টাকার মালিক হয়ে গেল। অনেক সময় অনেকজন এসে বলে যে তোমার ছেলে তো কোটিপতি হয়ে গেল এই পাখি বিক্রি করি। অনেক সময় একজন এসে বলে যে মুরগি তো বিক্রি করি তোমার বেটা লাখপতি হয়ে গেল। মানে অনেকজন অনেক রকম কথা গেলো। মানুষের এই কথাগুলো কি তাকে থামিয়ে দিয়েছিল নাকি আরও বড় কিছু করার জেদ তৈরি করেছিল? যদি খুব কম সময়ে কেউ অল্প প্রফিট চায় তাহলে আসলে কোয়েলটা ভালো। কিন্তু কোয়েল পাখিতে এমন কি সুবিধা আছে যার কারণে তিনি এটাকেই বেছে নিলেন? তখন ওইভাবে যখন দিতে লাগলাম সব পাখি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। আম্মু তো বলছে এগুলো তো আসলে জাদু, কি করলাম সে এগুলো আল্লাহর রহমত, জাদুর মতন সবগুলো ঠিক হয়ে গেল। সে ওখান থেকে আবার শুরু, তারপরে যাদের যাদের হয়। কিন্তু যে খামারে একসময় পাখি মারা যাচ্ছিল সেখানে হঠাৎ এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো? আমি প্রথমে 200 আনিছিলাম, তারপর 300, মানে এক সপ্তাহ পর পরে আবার 300 আনি আসলে ভালো পার্সেন্টেজ দেখার পরে। মাত্র 200 পাখি দিয়ে শুরু, কিন্তু সেই ছোট্ট শুরুটা আজ তাকে কোথায় নিয়ে এসেছে? তো সকালে উঠি তো দেখলাম এরকম অবস্থা, তো ভেঙে পড়লাম যে আসলে এত বড় লস খেলাম। দিয়ে আসলে ওগুলো সব আইনি এরকম নদীতে পদ্মা নদীতে ফেলে দিলাম। দিয়ে ভাবলাম যে আসলে এটা এই প্রজেক্টটাতে লস খেয়ে গেলাম। শুরুতেই এত বড় ক্ষতি, তখন কি তিনি ভেবেছিলেন এই ব্যবসা আর করবেন না? আমি বিক্রি করবো, মানে এরকম করে আস্তে আস্তে প্রচলন হয়ে গেছে। এখন আমি 500-1000 পাখি ধরার মাসে হয়, কোনো সমস্যা না। আমি 10টা দোকানে যদি 50 টাকা করে 2 দিনে দিই তাহলে ধরেন 500-1000 শেষ হয়ে যাবে আর কি। 200 দিয়ে শুরু করার সেই মানুষ কিভাবে আজ একসাথে 500 থেকে 1000 পাখির বিক্রির অবস্থান পৌঁছালেন? গ্রো করতে হবে। মানে এক যদি মনে করে কেউ আমার টাকা আছে 5 লাখ 10 লাখ, আমি একবার ইনভেস্ট করে একবার অনেক টাকার মালিক হয়ে যাবো, সেটা সম্ভব না। তাহলে কি 5 থেকে 10 লাখ টাকা ছাড়াই এই ব্যবসা শুরু করা, লাভ করা সম্ভব? তার বাস্তব অভিজ্ঞতা কি বলে? সবগুলো প্রশ্নের উত্তর জানতে আজকের পুরো ভিডিও দেখতে হবে। এটা তোমার বাসা না? জি, এটা কি ছাগল গো? এটা আপনার বাঘা তোতা নামে পরিচিত, বাঘা তোতা বলে। বাচ্চা হয়েছে মনে হয়। হ্যাঁ, 2টা বাচ্চা হয়েছে। দুটা কি বাচ্চা বীজ দিছিল এটা? 2টা যে ফার্ম দিয়ে দিয়েছিলাম, মানে আমাদের এখানে তোতাপুরি যেটা ছিল ওই ব্লাডটা হচ্ছে বিক্রি করে ফেলেছে। আচ্ছা আচ্ছা। তো এবার আবার তোতাপুরি দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, মানে তোতা দিয়ে দিলে ওরাই হচ্ছে বলে যে তোতাপুরি বাচ্চারা চলে আসবে। চলে আসবে। হ্যাঁ এই ভিতরে খামার? হ্যাঁ, ভিতরে খাওয়া। ফাইন। তোমার খামার? হ্যাঁ, এটার মধ্যে কি? এটার মধ্যে আপনার বাচ্চা বোর্ডিং করি, বোর্ডিং করার পরে এখানে সব বোর্ডিং এর বাচ্চাগুলো রাখি দিই, এখানে রেডিমেড করে তারপর এখান থেকে বিক্রি করি। আর এগুলা? এখানে বীজ ডিম তৈরি করি, বীজ ডিমের জন্য পাখি এখানে রাখছি। ওই লোক মা বলে। হ্যাঁ, এগুলো মাদার। আর ওই পাশে কি প্যারেন্টস এগুলা? এগুলো। ওখানে ফার্মি, টাইগার, দেশি সব ধরনের মিক্স আছে। একদম। হ্যাঁ, একদম মিক্স করছি, ওখানে মিক্স ভাবে রাখছি। আমরা একটু বাইরে যাবো, চলো। হ্যাঁ চলো। দর্শক একটু বাইরে যাই, বাইরে কথা বলি। আমরা দেখছি নদীর ধারে পদ্মা না, Plus পদ্মার ধারে। হাই করে দিছে সবকিছু। হ্যাঁ রে, খালি হাই মানে না, হাই না, ফুল হাই। অ্যাড্রেসটা বলো তো দেখি, এটা পদ্মা পার দেখতেছি, বলো। হ্যাঁ, এটা হচ্ছে ইউসুফপুর বিজিবি ক্যাম্প, সবাই চিনে এটা আচ্ছা। বলেই হয়, অনেকে চিনে যে পুরাতন ইউসুফপুর বিজিবি ক্যাম্প, কিংবা রাজশাহী ক্যাডেট কলেজে। আমার বাসা ক্যাডেট কলেজ, আমার বাসা থেকে ক্যাডেট কলেজ 2 কিলো। যদি কাউকে বলি যে রাজশাহী ক্যাডেট কলেজের কাছে আসেন, তখন ওখানে আমি রিসিভ করিনি, দূর থেকে যদি কেউ আসে, কিংবা পুরাতন বিজিবি ক্যাম্প এগুলো না আসলে তখন রিসিভ করিনি, কিংবা যে পাশেই, কফি হাউস ক্যাডেটের পাশেই। পাশে, মানে 3টা যে আকর্ষণীয় জায়গা, এই জায়গাগুলোর কথা বললে আসলে সবাই চিনে যায় আর কি। এটা তুমি কিন্তু স্টুডেন্ট মনে হয়, আমি তো জানি। হ্যাঁ, কোথায় লেখাপড়া করো, কিভাবে করো? অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, 2 বছর গ্যাপ দিয়েছি, না তো 3rd ইয়ারে পড়তাম। আচ্ছা, এই গ্যাপের পরে এই পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি এখানে কেন আসলে, কিভাবে আসলে? ছোটবেলা থেকে আসলে এই আচ্ছা। রাস্তাঘাটে দেখি দেখি আর দেখার পরে ইউটিউব দেখি দেখে শখ হয় আর কি। শখ হওয়ার পরে ছোটবেলা থেকে আমি আসলে এগুলো নিয়ে নাড়াচাড়া করি, এবং দেশি মুরগি অনেক পালতাম ছোটকাল থেকে। ওমে দিতাম, দেশি মুরগি দিয়ে ডিম বসাতাম, যে অনেক বেশি বেশি বাচ্চা ওঠায় অনেক করতাম, 40-50টা মতন দেশি মুরগি করতাম আমাদের নিজস্ব এলাকাতে। সবাই দেখে আসলে অবাক হতো, কিন্তু আমার অনেক ভালো লাগতো। প্রত্যেক সকালে রোপ ছাড়া খাদ্য দেওয়া, সারাদিন ডিমগুলা কুড়াই বেড়ানো। ছোটকালে তখন আমার বয়স 10 থেকে 12-13 বছর, তখন থেকে আমি আসলে এগুলোর সাথে জড়িত আছি। তোমাকে ফ্যামিলিকে তোমাকে সাপোর্ট দেয়? হ্যাঁ, ফুল সাপোর্ট। আমার বাবা মা একদম আমার বন্ধুর মতন ছোটবেলা থেকেই। আমার যখন 17 বছর, 15-16 বছর বয়স, তখন থেকে আসলে বন্ধু পাই, বন্ধুর সাথে সবকিছু করতাম। আসলে বন্ধু আর আমি একসাথে চাকরি যাওয়ার পরে এখন আমি নিজে আলাদা করছি, বন্ধুর সাথে আবার করবো, ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আসলে ব্যবসাটা আমি যতখানি দেখি, ব্যবসা আসলে একা খুব কম হয়। একা পরিশ্রম দেওয়াতে আসলে একটা সঙ্গী তো লাগে কথা বলার। সে কারণে আসলে বন্ধুকে নিয়ে পরবর্তীতে আমার শুরু করার আসলে উদ্যোগ আছে আর কি, মানে বড় আকারে। তো আস্তে আস্তে এভাবে আগাচ্ছি আর কি দিনকাল। আছে কিন্তু দেশি মুরগি আছে, হ্যাঁ আর কোয়েল পাখি আছে, বা আদার্স মুরগিও আছে। হ্যাঁ। এর মধ্যে আসলে কোনটা লাভজনক মনে করো তুমি? যদি খুব কম সময়ে কেউ অল্প প্রফিট চায় তাহলে আসলে কোয়েলটা ভালো। কেমন ভালো? মানে কোয়েল তো প্রত্যেক মাসেই কেনা বেচা হয় আর কি। আর আচ্ছা। হচ্ছে আপনার
কোয়েলের মার্কেট ডিমান্ডও ভালো যদি কেউ নিজে বেচতে পারে। আচ্ছা যদি তাদের এলাকায় হয়তো চাহিদা না থাকে কিংবা আসলে সে নিজে না বিক্রি করে ব্যাপার দিয়ে কিংবা পাইকারদেরকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে তার জন্য কোয়েল পাখি নয়। কারণ সে যদি নিজে সেল না করতে পারে তাহলে তো সে পাইকারি দাম পাবে, মানে তার লস হবেই। তাকে চেষ্টা করতে হবে নিজে বিক্রি করা, নিজে যারা ক্রেতা তাদেরকে আসলে নিজে দেওয়ার। সে যখন ক্রেতা যখন দালালের মাধ্যমে কিংবা কোনো ব্যাপারীর মাধ্যমে পাবে, তাহলে ব্যাপারীটাই পুরো লাভটা আসলে নিয়ে নেয়। ব্যাপারী যদি আমার থেকে 30 টাকা কিনে সে বিক্রি করে 45, 50, 40 টাকা, সে কোনো ইনভেস্ট ছাড়া মানে কোনো পরিশ্রম ছাড়াই সে 10 থেকে 15, 20 টাকা করে প্রফিট করে নেয়। আর সেখানে যারা ভোক্তা তারা তো ওর থেকে একই সেম দামে নেবে, কিন্তু আসলে যে মেল বিক্রেতা সে আসলে এখানে দামটা পায় না, সেই কারণে আসলে ওদের আর কি খামার। তারপর তোমার বক্তব্য হলো যে যারা যদি কে করতে চায়, যদি লাভ অংশ বেশি আনতে চায়, হ্যাঁ, নিজে নিজে বিক্রি করতে হবে। নিজে নিজে বিক্রি করতে হবে। হয়তো নিজের 20 পিস আছে, 20 পিস নিয়ে হাটে বা গ্রামে বা হাটে, যেখানে হোক বাজারে, নিজে যেখানে- খুচরা বিক্রি করতে পারলে হ্যাঁ, লাভটা বেশি আসবে। তোমার এগুলো কি জাত? এগুলো হচ্ছে আমি প্রথমে জাপানি নিয়ে কাজ করতাম। আচ্ছা তো জাপানি একটু কম বাড়ে আর কি, আর কম ওয়েটে আসে, তো সে কারণে আমি ভাবলাম যে ইউরোপিয়ান জায়েন্ট কটনিক্স যেটা আসছে, এই কটনিক্সটা কিছু নিয়ে আসি। তখন আমি আমার দেশি যে ইয়াটা মানে জাপানি জাতটার সাথে কটনিক্সটা নট দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, নট দিয়ে আসলে ক্রস তৈরি করলাম, মানে মিক্স করে দিলে। মিক্স করে দিলাম আসলে, আচ্ছা। যে দেখি কিরম ইয়ার আসে পার্সেন্টেজ। তো আলহামদুলিল্লাহ দেখছি ভালো আসছে। আগে যেখানে জাপানি 20 দিনে আসতো 100 গ্রাম আসতো না, সেখানে ক্রস বিট করার পরে 150, 160 গ্রামও চলে আসছে। আচ্ছা আর এটা যখন রানিং ডিমে আসতে লাগছে 40 দিনের ভিতর ডিম পাইছে আলহামদুলিল্লাহ। তো ডিমে আসা পর্যন্ত ওরা 300, 350 গ্রাম ওয়েট চলে এসছে। হয়তো কিছু এরকম হবে যে 100-র মধ্যে হয়তো 10টা 5টা, ওগুলো আপনার 400, 750, 500 এরকম ওয়েট চলে এসছে, মানে তাহলে খুব কম। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, এই যে জাপানি, এই যে কটনিক্স, এই যে তোমার ক্রস, হ্যাঁ হ্যাঁ, মানে জাপানিজ কয়দিনে কতটুকু হয় খাবার মতো হয়? জাপানি 30 দিনে বিক্রির উপযোগী। 30 দিনে কতটুকু হয় 130 থেকে 40 গ্রাম। গ্রাম? আচ্ছা, আর কটনিক্সটা কটনিক্সটা 30 দিনে প্রায় 180-90 গ্রাম, মানে 200 গ্রাম হয়ে যাবে। 200 গ্রাম। আর তোমার এই ক্রসটা? ক্রসটারই কথা বললাম। কটনিক্সটা তো আপনার আরো গ্রো হবে। কটনিক্সটা প্রায় 300-350 গ্রাম হয়ে যাবে এক মাসে। আচ্ছা, এখন তুমি কিন্তু 3টে পালন করছো। হ্যাঁ, আমার 3টে ভালো পালন লাগছে তুমি 3টেই কিন্তু টেস্ট করছো বা হ্যাঁ, test করছি। পরীক্ষা করছো বা পর্যবেক্ষণ করে তুমি একটা ক্রস করছো। এই ক্রসটা আসলে অসুখ বিসুখের দিক থেকে কোনটা ভালো মনে হতো? না, খুবই ভালো পার্সেন্টেজ পাচ্ছি। যেমন দেশি মুরগি এবং ফার্মি দিয়ে অনেকজন ক্রস করে যে বাচ্চারা করছে, হ্যাঁ ওটার রেজাল্ট কিন্তু সবাই ভালো পায়। আচ্ছা সেম এটাতেও আমি একই পাচ্ছি। আসলে যে ক্রস বিটটা তৈরি করছি, রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে, আপনার খাবারের দিক দিয়ে একটু কম লাগছে, আবার ওজনের দিক দিয়েও ভালো, আর মার্কেটটাও ভালো। যখন বলছি এটা কটনিক্সের ক্রস, আবার দামটা একটু কম নিচ্ছি, সেক্ষেত্রে অনেকজন অনেক চাহিদা করে অনেক নিচ্ছে আসলে। তুমি যে খামার করে, খামার আগে কি করতে? একটা হোলসেল মার্কেটে আসলে কাজ করতাম আমরা, একটা অ্যামাজন প্ল্যাটফর্ম নিয়ে ছোটখাটো কাজ করতাম, যাই হোক আর কি। তো ওখান থেকে যেখানে আসলা, এটা আসলে অনেকে তো আমরা মনে করি চাকরি করলে মানে ভালো ভালো মনে করে। হ্যাঁ, চাকরি থেকে তুমি যে খামারে ছোট্ট খামারে চলে আসলে, এটা আসলে এলাকাবাসী বা তোমার আত্মীয় স্বজন কিভাবে নিচ্ছে ব্যাপারটা? ভালোভাবে নেই না, আসলে বলে যে এসি রুমে আসলে কম্পিউটার টিপা চাকরি ছেড়ে দিয়ে তুমি আসি এখন গুতুলা কাজ করছো, তো এরকম খারাপভাবে বলে অনেকে। কারণ আমি বলি আসলে না, ওখানে যেমন আমার একটা বিগ অ্যামাউন্ট পরিশ্রম দিতে হয়, ওটা আসলে যেই মেন সেই পাই। আসলে 10-12 হাজার টাকা চাকরিতে এখন আসলে জীবন চালানো সম্ভব না। আর এখনই আমার জীবনের শুরু, আমি যদি এই 2-5 বছরের মধ্যে নিজের জীবনকে দাঁড় করে নিতে না পারি, তো পরবর্তী জীবনে আমাকে চাকরি করেই খাওয়া লাগবে। তাহলে আমি ভেবেছি 2-5 বছরের মধ্যে আর যাই হোক আমার ছোটোখাটো একটা কিছু হলেও করা লাগবে। আমার একটা ব্যবসা ছোটোখাটো করতে করতে আগাতে হবে আমার। তো অল্প থেকে আমি শুরু করি আর কি, অল্প থেকে শুরু করতে করতে আসলে এভাবে আগাচ্ছি। এর জন্য আসলে চাকরি ছাড়া এলাকাবাসী পরিবার সাপোর্ট তোমাকে দিছে, আমি হ্যাঁ, শুনছি। ফ্যামিলিগত কিন্তু এলাকাবাসী কিভাবে দেখছে ব্যাপারটা? ভালোভাবে না, খারাপভাবে দেখে। আর অনেকে হিংসাও করে যে আসলে কি করছে না করছে, আবার অনেক টাকার মালিক হয়ে গেল। অনেক সময় অনেকজন এসে বলে যে তোমার ছেলে তো কোটিপতি হয়ে গেল এই পাখি বিক্রি করি। অনেক সময় একজন এসে বলে যে মুরগি তো বিক্রি করি তোমার বেটা লাখপতি হয়ে গেল। মানে অনেকজন অনেক রকম কথা, এগুলো হিংসা কথা হয়। তো দর্শক, আসলে ওর কাছে আমি এসে যেটা বুঝতে পারলাম যে একটা মানুষ, একটা কথাই মনে রাখবেন, আপনারা যারা বেকার আছেন, কিছু করতে চান, পিছের লোকে কি বললো এটা আপনার কানে নেওয়া যাবে না। তার বাস্তব প্রমাণ কিন্তু দেখেন, ওকে কিন্তু অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু না, আপনাকে নেওয়া যাবে না। আপনি যদি কিছু করতে চান, অবশ্যই আপনাকে পিছের লোকে কি বললো এটা শোনা যাবে না। তোমার নিজের যে সাহস আছে, উদ্যোগ আছে, সেও আগে যেতে হবে। এই যেখানে কিন্তু দুটো ওয়ে আছে, একটা হলো ডিমের জন্য আছে, একটা মাংসের জন্য আছে। ডিমের জন্য করতে গেলে কয় মাস পর ডিম দেয় এগুলা? তোমারটাই বলতে হবে, তুমি যে ক্রস আছো সেটা। আমারটা আমি 38 দিনে পাইছি। 38 দিনে ডিম পাচ্ছ। এই ডিমগুলো একটা না কতদিন দেয়? একটা না দিতে আছে এখন মতো কোনো একদিনও বন্ধ হয়নি। আমি 2 মাস যাবত একটা না ডিম পাচ্ছি, একদিনও মিস যায়নি। তাদের কত পার্সেন্ট হিসেব করলে? পার্সেন্ট হিসাব করলে আমি 90% উপরেই পাই। আমি যদি রোস্টের মতো করে করতে, খাবার মাংসের জন্য করতে চাই, তাহলে কয় মাসে যেতে হবে, কতদিন যেতে হবে? এটা 20 দিন থেকে বেচা শুরু হয়ে যাবে। 20 দিন থেকে? হ্যাঁ, 20 দিনের কথা ধরে আমি যদি মাংস করতে চাই, তাহলে 20 দিনে কত টাকা খাবার খায় একটা? একটা প্রায় 20-25 টাকা তো খাবেই। 20-25 টাকা। বিক্রি হয় কত? বিক্রি 40 থেকে শুরু করা যাবে, মানে 50 টাকা বিক্রি করা যায় খুচরা। আর যদি কোনো
মানে পাইকারি ক্রেতা অল্প স্বল্প ধরতেই হয়, একবারে যে বেশি পরিমাণে আপনি সবই বেচতে পারবেন তার তো কোনো ইয়া নাই, আচ্ছা, ওই পাবেন না। তখন কিছু খুচরা ক্রেতা ওদেরকে 40 করে দিতে হয়, ওরা 50 করে বিক্রি করে আর কি। তার মানে পার পিস থেকে 20 টাকা মতো লাভ আসে হ্যাঁ 15-20 টাকা, অনেক ক্ষেত্রে 10 টাকা 20 দিনে। হ্যাঁ আচ্ছা, ডিমের ক্ষেত্রে যদি আমি যাই, এই যে ডিম দিয়ে মোটামুটি কয়দিন পর ডিম দিবে? 40 দিনের ভিতরে পাওয়া যায়, 40 দিনের 40 ভিতরে দিন। একটা ডিম দিবে। হ্যাঁ হ্যাঁ। তাদের ডিমের জন্য লাভ বেশি নাকি ইয়ার জন্য লাভ বেশি? আসলে অঞ্চল ভেদে, যেমন আমার ডিমের জন্য, আমি যখন ডিমের জন্য করি, ডিমেও আমার এলাকায় চাহিদা আছে বর্তমানে, আবার যদি মাংসের জন্য করি তাও চাহিদা আছে। তাহলে ডিমের জন্য পার পিসে কত টাকা লাভ থাকে খাবার ডিমে টাবার আমি বাদ দিয়ে? 3 টাকা করে বিক্রি করি। যদি 20 ডিমের ক্ষেত্রে কেউ করে, 20 ডিমে আপনার আনুমানিক 20 ডিমে ভালো খরচ পড়ে, কারণ এদের খাওয়ার খরচটা একটু বেশি। আচ্ছা, যেমন জাপানির 25 গ্রাম, এদের 30-35 গ্রাম মতন লাগে আর কি। আর যেটা আপনার ডিমের জন্য করলে এই কটনিক্স যে ক্রসবিট, এটা করলে আপনার মিনিমাম 3 টাকা পিস ডিম যদি বিক্রি করে, তার 1 টাকা করে এমনি লাভ থাকবে পার পিস পার ডিমে। পিস। 1 টাকা 1 টাকার উপরে থাকবে, কিন্তু ওষুধ টষুধ দিয়ে আর এই 20 ডিমের মধ্যে তো আমি বিক্রি করি, আমার 1 টাকার মতন লাভ থাকে আর কি। অসুখ বিসুখগুলো কি দেখা যায়? আসলে অসুখ বিসুখ আছে। অসুখ বিসুখ বলতে ঠান্ডা লাগলে যেমন দিতে হয়, যেমন প্রথম বাচ্চা উঠায় প্রথম 72 ঘন্টার মধ্যে লাইসোভিট দিতে হয়, আর এমনি আদার্স যেগুলো ওষুধ টুক না, আমি কিন্তু তোমার ওই জায়গায় দেখছি এর মধ্যে অনেকগুলো ওষুধ সাজানো আছে। অনেকগুলো ওষুধ, হ্যাঁ ওগুলো আচ্ছা, ডিমের জন্য ওষুধ, তারপরে এমনি ঠান্ডা লাগার জন্য। আর এমনি নর্মালি ঠান্ডা লাগলে, অল্প স্বল্প ঠান্ডা লাগলে আমি শুধু নাপা সিরাপটা ইউজ করি, মানুষের যে নাপা সিরাপ, আচ্ছা, একদম কম দামের মধ্যে 35 টাকার একটা সিরাপের মধ্যে অনেক উপকরণ লোকানো আছে। মানে অল্প ফলো করতে হবে, মানে কয়েকটা হয়েছে এরকম, ধরুন এটা বেশি পরিমাণে হয়ে যাবে, তখন পশুর ওষুধ দামে যেতে হবে, মানে ডক্সি এভেট, এটা আমি বেশি ইউজ করি। ডক্সি এভেট অনেক সময় অনেক ক্ষেত্রে, মানে সমস্যা করলে শুধু ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা ছাড়া কোনো সমস্যা নাই। ঠান্ডা ছাড়া আদার্স আছে অল্প যেমন? স্বল্প। যেমন ডিমের কোয়েলের অনেক সময় ডিম আটকায় মারা যায়, আচ্ছা, অনেক সময় বলে ডিম আটকায় মারা যায়, ডিম আটকানোর আগে থেকে যদি রিসেল দেওয়া যায়, রিসেলে আপনার ডিমের রাস্তা ক্লিয়ার রাখে, তখন ডিম আটকায় মারা যাওয়ার চান্সটা খুব কম থাকে পাখির। আর একটা পাখি মুরগি এগুলো খাবার একটা জিনিস নতুন হয়েছে কি, বার্ড ফ্লু। এটা আপনার বার্ড ফ্লু বা বায়োগ্যাস, যেটা আপনার যদি লিটার ম্যানেজমেন্ট ঠিক না থাকে, তাহলে বায়োগ্যাস যদি একবার হয়ে যায়, বায়ু গ্যাসের চলাচলের রাস্তা যদি না থাকে, তাহলে একটা দুর্গন্ধময় এলাকা হলে তখন অসুখ বিসুখ হবে। এক কথায় যদি কেউ খামারকে পর্যাপ্ত পরিশ্রম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারে, সেই খামারে অসুখ বিসুখ প্রবেশ করতে পারবে না যে কোনো উপায়ে। এখন যদি কেউ মনে করে যে আজ করবো না কাল করবো, পরিষ্কার করলেই হলো, না করলেও হবে, এরকম যদি কেউ মনে করে, আসলে সে নিজেও যদি জগৎ মনে করে যে আমার থাকার উপযোগী, তাহলেই সে মনে করবে যে আসলে খামারটা সুস্থ সবল থাকবে। কারণ কোয়েলের একটা রোগ আছে, যেমন এটা প্যারালাইসিস, হুট করে প্যারালাইসিস হচ্ছে ভিটামিনের অভাবে। তো নতুনরা তো এটা হঠাৎ করে মানে থমকে যাবে, আসলে কি হয়ে গেল। তখন এটা আমার সাথে একবার হয়েছিল, কীরকম যে আসলে আমি স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসছি ছোটোবেলায় বলতে তখন 18-17 বয়স, তখন ওখান থেকে এসে দেখছি সব পাখি এরকম 5-8 করে প্যারালাইসিস হয়ে গেছে। তখন আম্মু বলছে, আম্মু তো কান্না শুরু করেছে, কি হলো, সব পাখি শেষ, এত 20-30 হাজার টাকার পাখি সবগুলো নষ্ট হয়ে গেল। আমি বলছি কোনো চিন্তা করো না, জাস্ট আমি 1 ঘন্টা সময় নেবো। 1 ঘন্টা সময়ের মধ্যে আমি একটা ভালো একটা লাইট দিলাম, হিটের ব্যবস্থা করলাম, হিটের 4-5টা লাইট দিয়ে হিটের ব্যবস্থা করি। ওখানে পাখি তো আর পানিটা খেতে পারবে না, আমি যদি এখন থায়াবিন তারপর লাইসোভিট এগুলো মিক্স করে দিই, পাখি তো ওরা খেতে পাচ্ছে না, পাখি দুর্বল হয়ে গেছে। তখন কি করলাম, প্রত্যেকটা সিরিজ দিয়ে আমি আমার বন্ধু সিরিজ দিয়ে একটা করে পাখি খাওয়াছি, আর লাইটের তল দিচ্ছি হিটের নিচে। তখন ওইভাবে যখন দিতে লাগলাম, সব পাখি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। আম্মু তো বলছে এগুলো তো একটা জাদু, কি করলাম, সেগুলো আল্লাহর রহমত, জাদুর মতন সবগুলো ঠিক হয়ে গেল। সে ওখান থেকে আমার শুরু, তারপরে যাদের হয় সব আমি নিজে ঠিক করে দিই আল্লাহর রহমত। কিন্তু হওয়ার সাথে বলতে হবে, আপনার হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পড়ে থাকলেও আপনি হাই হুতাশ করলেন, কোনো লাভ হবে না। প্রথম অবস্থায় অনেক বেশি দিয়ে শুরু করেছিলাম, দিয়ে আসলে একটা দুর্ঘটনা ঘটছিল। তুমি কত পিস শুরু করছিলে? আমি প্রথমে 200 এনেছিলাম, তারপর 300, মানে 1 সপ্তাহ পর পরে আবার 300 আনি, আসলে ভালো পার্সেন্টেজ দেখার পরে। দিয়ে আসলে জায়গা ছিল না, আসলে একটা ছোটোখাটো পালকের মানে খাটার নিচে শুরু করেছিলাম, বাইরে একটা উঠানে একটা ছিল আর কি। তো মানে শুরু করার পরে আমার এই মাথায় আসেনি যে আসলে এগুলো তো একটা বন্য বিড়ালে ক্ষতি করতে পারে। তো আমার যখন 500 পাখি প্রায় 30-35 দিন হয়ে গেল, তখন তো অনেক টাকার ইনভেস্ট হয়ে গেছে, 15-18 হাজার টাকার বেশি খাওয়ার খাই ফেলছে। তখন ওটা হঠাৎ করে একদিন রাতে বন বিড়াল ঢুকে আমি পর্দা দিয়ে রাখছিলাম, পর্দা দিয়ে রাখার পরে পর্দাটা ছিঁড়ে এক কোণা দিয়ে ঢুকে 200-250-300 মতন শুধু ম্যারি ফেলেছিল, মানে খাইছিল না, ম্যারি ফেলছিল। তো সকালে উঠি তো দেখলাম এরকম অবস্থা, তো ভেঙে পড়লাম যে আসলে এত বড় লস খেলাম। দিয়ে আসলে ওগুলো সব আইনি এরম পদ্মা নদীতে ফেলে দিলাম, দিয়ে ভাবলাম যে আসলে এটা এই প্রজেক্টটাতে লস খেয়ে গেলাম। দিয়ে আসলে তখন আমার সাদা কোয়েল ছিল অনেকগুলা, বলে যে আল্লাহ হালাল রিজিকের মধ্যে আসলে বরকত দেয়। সাদা কোয়েল আমার প্রায় 100 পিস মতন ছিল, 100 পিস কি 100 পিসের একটু কম। তো সাদা কোয়েলের তখন দেখছি অনলাইনে ভালো ডিমান্ড, প্রায় 80-90-100 টাকা করে বিক্রি হয়। কারণ আমি একটা অফিসে কাজ করতাম, তো ওই বস হচ্ছে হঠাৎ একদিন আল্লাহর তরফ থেকে রিজিক আসে, তো ফোন দিল, দিয়ে বলছে যে হচ্ছে অমিত এরকম সাদা কোয়েল তো তোমার এখানে দেখলাম পোস্ট করছো, তো সাদা কোয়েল আমার লাগবে। তো আমি বললাম হ্যাঁ বস্তা নিয়ে আসবো, তো বলছে যেগুলো আছে সবই নিয়ে আসো। তা আমার তো কোয়েলে সব একই খরচ পড়ে, কিন্তু ওই যে আল্লাহর বরকত দেওয়া আছে ব্যবসাতে, তো সাদা কোয়েলটা বেশি হয়েছিল, আর রিজিক ওখানে লেখা আছে। এতদিন কেউ করেনি, পোস্ট করি, কিন্তু হঠাৎ এখন দুর্ঘটনা ঘটার পরে আল্লাহ যেহেতু রিজিকের মধ্যে বরকত ঢুকাই দিয়েছে, বরকতটা হবেই, সে কারণে আল্লাহর রহমতে আর কি সাদা কোয়েলগুলা বসের কাছে নিয়ে গেলাম।
দিয়ে আসলে সাদা কোয়েল তখন 100 টাকা পিসে অনলাইনে বিক্রি হচ্ছে, তো আমি 120 টাকা করে চাবো কি, আমি 100 টাকায় চালাম। দিয়ে আমার বস নির্দ্বিধায় আসলে 100 টাকা করে পিসি আমাকে দিয়ে দিল। তাহলে ওর মধ্যে এই যে মেকআপটা আমার হয়ে গেল 200-250 পাখি, যে মারাটা গেল বিড়ালে মারছিল, এই মারাটা মেকআপ হয়ে গেল, আমার লাভটা হলো না, সেই চালানে আমার লাভটা হলো না। 200 যে পাখি ছিল ওখান থেকে 100 পিস আমি ডিমের জন্য করি, আর 100 পিস নর হয়েছিল ওগুলো বিক্রি করি। দিয়ে আসলে আমার লাভ হয়নি, কিন্তু আমার 20,000 টাকা ইনভেস্ট হয়ে গেছিলো ডিমেতে, অনেক ওষুধ প্রথম অবস্থায় তো অনেক কিছু বুঝিনি, তো ওই টাকাটা আমার উঠে এসেছিলো। তারপরে ভাবলাম যে ওগুলো তো নাম হতো, তাহলে ওই 200 তো আমার লাভ ছিল, 200-250 যাই হোক, তখন ওখান থেকে তাহলে লাভটাই আমার তো খাই ফেলছে। এবার আমি আবার শুরু করি, তাহলে আমার লাভটা হবে। তখন আমি নিজে 20 ডিম তৈরি করতে শুরু করলাম, ওই 100 পিস দিয়ে, আসলে অল্প দিয়ে 20 ডিম শুরু করি। আসলে 20 ডিম দিয়ে নিজে বাচ্চা উৎপাদন করে নিজে শুরু করি। যখন বাচ্চার অর্ডার পাই তখন বাচ্চা বেশি দিই, 20 ডিমের অর্ডার পাইলে 20 ডিম বিক্রি করে দিই। এবং যখন বাচ্চা অনেক সময় কী হয়, অনেক সময় দামে হয় না, কিংবা হচ্ছে আমি যাই ক্রেতা তাক পাই না, অনেক সময় ইয়াক পাই, পাইকারদেরকে পাই, তখন তাদের কাছে আমাদের আসলে প্রফিট হয় না, 5 টাকা 6 টাকা দাম বলে। তখন আসলে তার কাছে না বেশি নিজে পালা শুরু করলাম। পালা শুরু করার পর আস্তে আস্তে প্রচলন হলাম, মানুষ জানছে আসলে। তারপর অনেক জায়গায় যখন যাই পোস্ট করি তখন অনেকজন জানে, তখন ওখান থেকে বলে কোনো রেস্টুরেন্টে কি কোনো হোটেলে, তারপর অনেকজন বলে যে ভাই আমাকে দিয়ে যাও, কোনো মাংসের দোকানে বলে ভাই আমাকে 50 টাকা দিয়ে যাও, আমি বিক্রি করবো। মানে এরকম আস্তে আস্তে প্রচলন হয়ে গেছে। এখন আমি 500-1000 পাখি ধরার মাসে হয়, কোনো সমস্যা না। আমি 10টা দোকানে যদি 50 টাকা করে 2 দিনে দিই, তাহলে ধরেন 500-1000 শেষ হয়ে যাবে আর কি। মানে অনেক জায়গায় করা আছে, আবার অনেক হোটেলেও করা আছে যে ওরা হচ্ছে আপনার রেডিমেড নেয়, মানে রোস্ট হিসেবে ওরা হচ্ছে প্রসেস করে দিতে হয়, এলাকা অনেক সময় প্রসেস করে ওদেরকে দিয়ে দিই, আসলে কোনো ঝামেলা মুক্ত। তো এখানে যেটা বুঝতে পারতেছি যে তোমার মধ্যে লজ্জা শরম নাই, না, ভয়ভীতি নাই। হ্যাঁ, ব্যবসা করতে হলে লজ্জা শরম বা ভয়ভীতি থাকা না, যাবে না। আর অলসতা থাকা যাবে না। আমি যেমন 3 দিন হলে জ্বর অসুস্থ এত কিছু, কিন্তু আমি আমার কাজ ফেলে রাখিনি, আমার কাজ করার পরে আমি রেস্ট নিয়েছি। যদি আমি এটাই ভাবি রাখতাম যে আসলে আমার ওটা থাক, আমি আগে নিজে সুস্থ হবো তারপর ওদেরকে খেতে দেবো, এরকম যদি ভাবতাম, তাহলে আসলে খামার প্রজেক্ট কাজ যাবে না। এই যে কোয়েল পাখি, মানুষ কিন্তু গরুর খামার আছে, বড় বড় প্রজেক্ট করে, হ্যাঁ, এটা আসলে কাদের জন্য? এই ছোট্ট খামারগুলো আসলে কাদের জন্য করা উচিত? এটা যারা ছোট ছোট এখন আর কি, ছোট বা 14-15 বছর বয়স, 20 বছর, তারা আসলে এখন থেকে যদি শুরু করে, অল্প দিয়ে শুরু করে, আসলে এটার মধ্যে দিয়ে বুঝতে পারে যে আসলে এটা থেকে আস্তে আস্তে তখন পরবর্তীতে একটা গেল। তখন প্রথমে আমি কোয়েল দেশি মুরগি থেকে আসলে অন্য মুরগিতে গেলাম, তারপর কোয়েলে গেলাম, এখন আস্তে আস্তে পরিকল্পনা আছে ছাগল, গরু, আসলে আস্তে আস্তে গ্রো করতে হবে। মানে এক যদি মনে করে কেউ আমার টাকা আছে 5 লাখ 10 লাখ, আমি একবার ইনভেস্ট করে একবার অনেক টাকার মালিক হয়ে যাবো, সেটা সম্ভব না। সেটা আসলে লোভের মধ্যে চলে গেল। আর ব্যবসা বাণিজ্য আর হচ্ছে ফার্মিংটা আসলে লোভের জায়গা না, এটা শখ এবং ভালোবাসার জায়গা, দুইটাই থাকা লাগবে পাশাপাশি। এই দুইটা যদি কারোর মধ্যে না থাকে, তাকে খামারের মধ্যে আসা যাবে না একদম। তুমি কিন্তু আসলে চাকরি করা চাচ্ছ না। না, চাকরি একদম চাচ্ছি না। তুমি কিন্তু চাকরি করতে পছন্দ করো না, আমি যেটা বুঝতে পারলাম। পাশাপাশি খামার আসতে পছন্দ করতে চাও, কারণ তুমি তার চাকরি ছেড়ে কিন্তু এখানে চলে আসছো। জি, এখন তোমার এটা নিয়ে পরিকল্পনা কি আছে আসলে? এটা নিয়ে ভবিষ্যতে আমার আস্তে আস্তে এখন মানে জায়গা জমি শর্টে গেলে তো আমার নাই, আপনাকে দেখালামই। আবার হচ্ছে তুমি একটা বাড়ির মধ্যে দুটো এক ছাপড়ার মধ্যে বাড়ির মধ্যে 2-3টা জায়গাতে ঘরে করছি আর কি। পরবর্তীতে জায়গা জমি ধরেন টাকা পয়সা হলে কিনা লাগবে, ওখানে ফার্ম তুলবো আর কি আশা আছে। ছোটখাটো যদি ছোট পরিসরে পড়ে আসতে, এবার 5 বছর, যেহেতু আপনাকে বললাম যে 5 বছর আমার সময় হাতে, আমার এখনো জীবনের এখনো পরের পদক্ষেপ তো নেওয়া হয়নি। এই 5 বছরের মধ্যে আমার জীবন আসলে ঠিক করতে হবে। এই 5 বছরের মধ্যে যদি আমার ভালো একটা ক্যাশ অ্যামাউন্ট হয়, তাহলে আসলে আশা করা যায় যে পরবর্তীতে আমি একটা ছোটখাটো বড় একটা পরিসরে খামার দিই। আসলে ডিমের মুরগিটা, তারপরে আপনার গরুর ফার্ম, ছাগলের ফার্ম, এই সব ফার্মের মধ্যে আসলে লাভ আছে যদি সে ভালোভাবে করতে পারে। তো ভবিষ্যৎ পরিকল্পনা এটা, আর আমারও নিজস্ব ক্যাশ নেই, আর বন্ধুরও ওরকম ক্যাশ আসলে বেশি নেই। আর বন্ধু আর আমি মিলি ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছি যে আসলে কিভাবে আগাবো আর কি। আর আল্লাহ তো আছে, আল্লাহ রিজিকের মালিক। তোমার এখান থেকে যারা বেকার আছে বা যারা করতে চায় উদ্যোক্তা, তাদেরকে কি সাপোর্ট দিবে তুমি? আমি ওদেরকে ফুল সাপোর্ট দিই। আমার এলাকাতে আমি ছোটোখাটো অনেক উদ্যোক্তা তৈরি করছি। আসলে আমি আমার এই বাড়ির পাশাপাশি বাড়িতে যখন ফার্মিংটা শুরু করলাম, তখন বাড়ির থেকে আসলে দেখি যে আসলে অন্য জায়গায় খারাপ ফিডটা বিক্রি করে, তখন আমি বাড়ির থেকে ফিড বিক্রি শুরু করে দিলাম। আসলে বাড়িতে ফিড বিক্রি শুরু করি, ফিড, মেডিসিন, তারপর টুকটাক চিকিৎসা আমি নিজেকে দেখি। আমি যাদেরকে বাচ্চা দিই তাদের জিনিসটা বেচার দায়িত্ব আমি নিয়ে নিই, যে বিক্রি আমি করে দিব, তখন এরভাবে সব করে দিই। তো আসলে তারা এভাবে উপকৃত হয়, তো তার জন্য আমার কাছে আমার সেলটা আসলে বেশি। তারপরে ভাবলাম যে অনেক জায়গায় রাখার জায়গা না, অনেক জায়গায় ছোটো জায়গা, তো আসলে একটা ছোটোখাটো একটা দোকান দিলাম। দোকানে আমি পাইকারি ফিড বিক্রি করি, খুচরা বিক্রি করি, আবার এর সঙ্গে রেডিমেড খাঁচা তৈরি করে বিক্রি করি। তারপর রেডিমেড মানে যাই যেটা চাই সব ধরনের সুবিধা। আর আমার কথা বলা আছে রাত 12টার আগ পর্যন্ত, যদি সকাল 8টা থেকে রাত 12টার আগ পর্যন্ত আমাকে যে কোনো সবাইকে নক দিয়ে বলে দেবে আমার এই সমস্যা বা এই হয়েছে বা এটা সমস্যা বা একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে গেছি ভাই, তো আশেপাশে হলে বা একটু কাছে হলে আমি নিজে যাওয়ার চেষ্টা করি, যাই জিনিসটা দেখি আসলে মোকাবেলা করি। সময় দিচ্ছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম দর্শক, পদ্মার পাড়ে আসছিলাম আমরা, বৃষ্টি নেওয়া করছে, আমরা তাদের সব শেষ করলাম। পরিশেষে সবাই দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।